এর আগের দিন দশম শ্রেণীর ক্লাসে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে 4 নাম্বারের সাজেশান থেকে 2025 সালের মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে আমি আলোচনা করব লর্ড মেকলে কে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়। সুতরাং আজকে আমি দেখো এই 4 নাম্বারের প্রশ্নটা ঘিরে আলোচনা করছি। প্রথমে আমরা লিখব ভূমিকা বা সূচনা। এই অংশে কি আলোচনা করছি লক্ষ্য রাখো। ব্রিটিশ পার্লামেন্ট 1813 খ্রিস্টাব্দে একটা সনদ আইন বা চেটার অ্যাক্টের মাধ্যমে সিদ্ধান্ত নিল যে এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের জন্য বছরে 1 লক্ষ টাকা করে ব্যয় করা হবে। তাহলে এই 1 লক্ষ টাকা কিভাবে ব্যয় হবে, এই জন্য একটা জনশিক্ষা কমিটি তৈরি করার কথা বলা হলো এবং সেই সিদ্ধান্ত অনুসারে 1823 সাল থেকে একটা জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন এটা তৈরি করা হলো শিক্ষা বিস্তারের জন্য। তো দেখা গেল কমিটি সিদ্ধান্ত নিল কলকাতাতে একটা সংস্কৃত কলেজ তৈরি হবে এই প্রথম 1 লক্ষ টাকা দিয়ে। তো এই প্রস্তাবের বিরুদ্ধে রাজা রামমোহন রায় তীব্র আপত্তি জানালেন। তিনি বড়লাট লর্ড আমহার্স্ট কে একটা চিঠি লিখলেন, বড়লাট লর্ড আমহার্স্টকে একটা চিঠি লিখলেন এবং চিঠি লিখে তীব্র প্রতিবাদ জানিয়ে বললেন এই 1 লক্ষ টাকা ভারতীয়দের জন্য পাশ্চাত্য শিক্ষা প্রসারে ব্যয় করা উচিত, প্রাচ্য শিক্ষাতে নয়। ঠিক এর পরবর্তীকালে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি হয়ে এলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, তার আইন সচিব টমাস বেরিংটন মেকলে। তিনি জনশিক্ষা কমিটি তার সভাপতি হলেন। তাহলে এই জায়গা পর্যন্ত আমরা ভূমিকা অংশ আলোচনা করলাম। এরপর দেখো দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা, এটা আমরা ব্যাখ্যা করছি, প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক। তো লর্ড মেকলে তিনি জনশিক্ষা কমিটির যখন সভাপতি হয়ে এলেন তখন দেখা যাচ্ছে যে ওই 1 লক্ষ টাকা কিভাবে ব্যয় করা হবে প্রাচ্য শিক্ষাতে না পাশ্চাত্য শিক্ষাতে, এই নিয়ে ভারতবর্ষের বিদগ্ধ মণ্ডলী, পণ্ডিত মণ্ডলী দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে প্রাচ্যবাদী আর একটা হচ্ছে পাশ্চাত্যবাদী। প্রাচ্যবাদী আর একটা হচ্ছে পাশ্চাত্যবাদী। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ওরিয়েন্টালিস্ট এবং এটাকে বলা হচ্ছে অ্যাংলিসিস্ট। এই দুটো ভাগে ভাগ হয়ে গেল। তো প্রাচ্যবাদীরা চাইছে এদেশীয় শিক্ষার যে ব্যবস্থা, সংস্কৃত, ফার্সি, এই সমস্ত শিক্ষাতে ব্যয় করা হোক টাকাগুলো। তাহলে প্রাচ্যবাদের সমর্থক কারা ছিলেন? এইচ.টি. প্রিন্সেপ, কোল ব্রুক
প্রমুখ ব্যক্তিত্ব। আবার পাশ্চাত্যবাদের সমর্থক কারা ছিলেন? যেমন লর্ড মেকলে, আলেকজান্ডার ডাফ, স্যান্ডার্স, কোলভিল প্রমুখ ব্যক্তিত্ব। তাহলে এই যে প্রাচ্য শিক্ষা বিস্তার হবে নাকি পাশ্চাত্য শিক্ষা, ইংরেজি শিক্ষা বিস্তার হবে, এই নিয়ে যে বিতর্ক, সেটাকে বলা হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক। তাহলে দেখো 2 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করে দিলাম। এরপরে হচ্ছে এই দুই বিতর্ক যখন চলছে, সেই সময়তে লর্ড মেকলে বেন্টিংকের কাছে একটা প্রস্তাব পাঠালেন। সেখানে বলা হলো ভারতীয়দের মধ্যে শিক্ষা বিস্তার ইংরেজির মাধ্যমে হওয়া উচিত, এবং এই প্রস্তাবটা পাঠানো হলো 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি। এই প্রস্তাবটা পাঠানো হলো 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি এই প্রস্তাবটা পাঠানো হলো। এবং এই প্রস্তাবটা দেওয়ার পরে তিনি কতকগুলো যুক্তি দেখালেন যে কেন প্রস্তাবটাকে গ্রহণ করা হবে। তিনি বললেন যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অপবিত্র এবং মানুষেরা অপবিত্র ও দুর্নীতিগ্রস্ত। আর কি বললেন, এদেশের শিক্ষার যে নির্যাস, সেটা হচ্ছে ভালো ইউরোপীয় একটা তাকের সমকক্ষ। অর্থাৎ আমাদের সমস্ত বইগুলোকে একত্রিত করলে শিক্ষার যে নির্যাসটা বেরোবে, সেটা ভালো ইউরোপীয় তাকের একটা। সুতরাং ভারতীয়দের জন্য পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করা উচিত ইংরেজি ভাষার মাধ্যমে। ইংরেজির জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য সমস্ত কিছু এদেশের মানুষেরা পড়ুক, তবে গিয়ে এদের উন্নতি হতে পারে। আবার তিনি যে কথাটা বললেন, সে কথাটা হচ্ছে যে উচ্চবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষের মধ্যে যদি ইংরেজি শিক্ষার বিস্তার ঘটানো যায়, তাহলে সেই ইংরেজি শিক্ষাটা আস্তে আস্তে ঝরতে ঝরতে নিচের দিকে নামতে নামতে সমগ্র ভারতীয়দের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়বে। এবং মেকলের এই থিওরিটির নাম হচ্ছে ক্রমনিম্ন পরিষ্টুত নীতি। ক্রমনিম্ন পরিষ্টুত নীতি, এবং ইংরেজিতে একে বলা হয় ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। তিনি একটা কথা বললেন, এটা যদি হয় তাহলে অন্তত এমন এক শ্রেণীর ভারতীয় তৈরি হবে যারা রক্ত মাংসে ভারতীয় হলেও আচার আচরণে রুচিতে হবে কিন্তু পুরোদস্তুর ইংরেজ। অর্থাৎ ইংরেজরা তাদের পক্ষ নেওয়ার জন্য অন্তত একটা দল মানুষ পাবে। এটা ছিল মেকলের যুক্তি। তাহলে এই সমগ্র বিষয়টাকে কি বলা হচ্ছে? মেকলে মিনিটস বা মেকলের প্রস্তাব। শেষ পর্যন্ত কি হলো?
মেকলের এই প্রস্তাবটা মেনে, এটা আমরা আলোচনা করলাম মেকলে প্রস্তাব, ফলাফলটা কি হলো। মেকলের এই প্রস্তাবটি মেনে লর্ড উইলিয়াম বেন্টিং তিনি 1835 খ্রিস্টাব্দের 7ই মার্চ পাশ্চাত্য শিক্ষাকে জাতীয় শিক্ষা হিসেবে গ্রহণ করলেন এবং তিনি স্বীকার করলেন যে পাশ্চাত্য শিক্ষা বিস্তার হোক। তাহলে কি দেখা গেল, এতদিন পর্যন্ত যে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক চলছিল, বেন্টিংকের ঘোষণাতে সেটা কার্যকরী হলো, অর্থাৎ প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্কে পাশ্চাত্যবাদীরা জয়ী হলেন। এটা হচ্ছে ফলাফল। তাহলে এরপরে মন্তব্য অংশে আমরা কি বলবো, সরাসরি প্রশ্নটাতে চলে এসো, যেটা আমি বলেছিলাম, মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়? তাহলে কি সিদ্ধান্তাংশে আমরা কি বলছি, সুতরাং বলা যায় যে মেকলে যে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবের উপরে ভিত্তি করে ভারতে পাশ্চাত্য শিক্ষা চলতে থাকলো। সুতরাং মেকলেকে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক অতি অবশ্যই বলা যায়। আবার কি না, শেষ পর্যন্ত পার্মানেন্টলি পাকাপাকিভাবে প্রাচ্য এবং পাশ্চাত্যবাদী বিতর্কের মীমাংসা হল অকল্যান্ড মিনিটে। অকল্যান্ড মিনিটসে 39 খ্রিস্টাব্দের যে অকল্যান্ড মিনিটস, সেই অকল্যান্ড মিনিটসের মাধ্যমে প্রাচ্য এবং পাশ্চাত্যবাদী বিতর্কের পাকাপাকিভাবে সমাধান হলো এবং সেখানে বলা হলো এখন থেকে প্রাচ্য শিক্ষা বিস্তারের জন্যেও কিছু কিছু অর্থ ব্যয় করা হবে। সুতরাং আজকে আলোচনা এ পর্যন্তই। পরের দিনে আমরা আলোচনা যেটা করব সেটা হচ্ছে নীল বিদ্রোহে সংবাদপত্র ও বুদ্ধিজীবীদের ভূমিকা কী ছিল। এই বিষয় নিয়ে পরের দিন আমরা আলোচনাতে আসব। আর তারপরের দিন আমরা ইতিহাসের যে ম্যাপ পয়েন্টিং হয়, যেটা নিয়ে ছাত্রছাত্রীরা ভীষণ ভয় করে, আমি সেই ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন ভিত্তিক ক্লাসটা একটা নেব। তো যাই হোক, আজ এ পর্যন্তই। তোমরা পড়াশোনার মধ্যে থেকো।